সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, আওয়ামী লীগের কঠিনতর পরিকল্পনার কথা যখন আসলে খোদ প্রধান উপদেষ্টা বলছেন, ঠিক একই সময়ে দেশে আমরা যে নিরাপত্তা পরিস্থিতি দেখছি, সেই কঠিনতর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মোকাবেলার জন্য আমরা কতখানি প্রস্তুত? নানানভাবে আসলে চেষ্টা করা হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হয়েছে। আজকে 24 ঘন্টায় 1921 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারাও কি আসলে এই কঠিনতর পরিকল্পনার অংশ নাকি না, সেই নিশ্চয়তা কি আমাদের হাতে এসে পৌঁছেছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি অন্য আলোচকদের ধন্যবাদ, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই। দেখুন, আমি খুব কংক্রিট ফর্মে যদি বলি, এই যে এক একটা ঘটনার পরে আমরা কতগুলো কথা বলি, আমি বলাটা নিয়েও কোশ্চেন করছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু 15-16 মাস হয়ে গেল, তাহলে এই সময়কালে আমরা প্রতিদিন বলে আসছি যে সরকারকেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে তার থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তো এই কথাটা বলার দরকার হলো কেন? হলো সিচুয়েশনটা নর্মাল না। যদি নর্মাল থাকতো তাহলে তো এই আলোচনাটা দরকার ছিল না। এবং এই যে যাদের কথা বলা হচ্ছে পতিত শক্তির কথা, নিঃসন্দেহে এটা সঙ্গত। আমরা এর বাইরে বারবার বলে আসছি যে আমাদের এই গণতন্ত্রের যাতাপথকে ব্যাহত করার জন্য নানা ধরনের দেশি বিদেশি শক্তি আছে। তো এইগুলো তো কথা বলার এখন তো সময় না। বিষয়টা হচ্ছে দায়িত্বশীল আচরণ করার এবং দায়িত্ব পালনের। এবং এই দায়িত্ব পালনের ব্যর্থতা ঢাকার জন্যই আমি অনেক সময় দেখি যে অন্য কথাটা সামনে আনছে। ধরুন, এত বড় ঘটনা ঘটে গেল, এই যে যেটা ঘটলো পুরনো পল্টনে, আপনি ঘটনার পরপরই সাথে যথাযথভাবে ভূমিকা নেওয়া গেল না কেন? আগের দিন যখন আমাদের উপদেষ্টাকে জিজ্ঞেস করা হলো, তিনি তখন পেঁয়াজের দিকে চলে গেলেন। মানে আমি বলছি, ঘটনাবলীর দায়িত্বটাই তো নেওয়া হচ্ছে না। এটাই হচ্ছে প্রধান সংকট বলে আমার কাছে মনে হয়। প্রসঙ্গক্রমে বলি, ওই যে কি নাম বললেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এখন এর আগেও তো আমরা দেখেছি। আপনি দেখেন, অস্ত্র উদ্ধার, যেটা বেআইনি অস্ত্র তো শুধু না, আপনি কদিন আগে খুলনা শহরেও তো অস্ত্রের ধরা পড়লো, এর আগে ওইগুলো আছে। তাহলে আপনি এগুলো তো বন্ধই করতে পারলেন না, মানে অন্যগুলো উদ্ধারও করলেন না, এগুলো বন্ধ করতে পারছেন নাও। তাহলে এই জায়গায় যে দায়িত্ব পালনগুলো করতে পারছেন না, তা সেই দায়িত্বটা আপনি কী করছেন সেই জায়গাটা আসেন। আমি প্রসঙ্গক্রমে বলি, যদি এখন আমরা পুরো তথ্য পাইনি, আমি আজকে এখানে আসার আগে আমাদের পার্টি অফিসেই তো 3-4টা জেলার অনেকের খবর পেলাম যে যেখানে বিভিন্নভাবে অ্যারেস্ট করা হচ্ছে। এবং আমাদের জানা মতে একেবারে আমি ঠাকুরগা থেকে শুরু করে অন্য জায়গার কয়েকটা জায়গায় কংক্রিটেড, আরও সুনির্দিষ্ট বললে বোঝা যাবে, অনেক তো সাধারণ যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত অন্ততপক্ষে আমরা জানি। এরকম ওই যে 1000 কত বললেন অত জানি না, আমি 3-4 জনের খবর ইতিমধ্যে আমাদের কাছে আসছে যারা হয়তো এগুলোর সাথে ওই রকমের হয়তো জড়িত না। কারণ এগুলো আবার কেরি কাছে জানেন, আমরা ওই 90-এর গণ অভ্যুত্থানে যারা ছিলাম, ওই 90-এর পরে পুলিশের সাথে যখন খাতে রয়েছিল, তারা আমাদেরকে অনেক কথা শিখিয়েছিল। তখন থেকে আমরা এটা অন্যভাবে বুঝেছি যে একটা ঘটনা ঘটলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হলে তোমরা করলাটা কি? তোমরা জি স্যার, সন্দেহজনক আটক করেছি। এই সন্দেহজনক শব্দটাই হচ্ছে আসলেই আজীবন সন্দেহজনক থেকে বাস্তব কিছু হয় না। তাহলে এটা আমার বক্তব্য হচ্ছে, যেহেতু অলরেডি আমরা নির্বাচনের যাত্রায় চলে আসছি, এবং এই কথাটা আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন, বরঞ্চ বলা যায় সবাই আমরা বলছি যে কোনোভাবে যাতে কোনো কিছু ব্যাহত না করতে পারে সেই ধরনের ঘটনা, মানে আমাদের সেই ধরনের দায়িত্বশীল আচরণ করতে হবে। কারণ আমি মনে করি যে এখন আমাদের এই সমস্ত যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সরকারের, তাদের কথা যথেষ্টই বলেছে। আর আমরা তো এই যে বলছি, এইখানে বরঞ্চ কাজের মধ্যে থেকে প্রকৃত ঘটনা কি খুঁজে বের করার সাথে কি করছে সেইটা বলুক, এবং এইটাই সবার সামনে এটা প্রতিষ্ঠিত করুক যে কেউ কিছু এটা করলে 1 সেকেন্ডের জন্য তুমি পার পাচ্ছ না। তাহলে আপনি ভূমিকাটা পজিটিভ পর্যন্ত এই 1 বছরেরও বেশি সময়ে দেখতে পেরেছি, সেরকম কোন দৃষ্টান্ত কি আমাদের সামনে? আমি যদি বলি, মানে প্রকৃতপক্ষে ওই ধরনের তারা দৃষ্টান্ত দেখাইতে পারে নাই। দেখুন, কথাটা কেমন হবে জানি না, এর সাথে হয়তো এটা মেলানো অসম্ভব। এই যে আপনাদের এখানে এসছে তো দৌড়ায় স্টুডিওতে ঢুকলাম, কারণ এটা অপ্রয়োজনীয় একটা রাস্তার মিনিমাম যদি বুঝতাম যে রাস্তায় কোনো একটা বিশেষ ঘটনা ঘটছে, যানজট এই কারণে হয়েছে, দেখা গেল যে মিনিমাম এই দায়িত্ব দেখাশোনার মতো কেউ নাই। তাহলে আপনি রাস্তার উদাহরণটা এটার সাথে কেউ নাও মিলাইতে পারেন, কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে, অবশ্যই আমি জড়িত এই জন্য বলি, আপনি মিনিমাম এইটুক দেখভালের দায়িত্ব যে সরকার এখন করতে পারছে না, আপনি অত বড় ঘটনা তারা কিভাবে দেখবে সেটাই তো একটা বড় প্রশ্ন থেকে যায়। কিন্তু আমরা এই কথাটা বলছি যে আমরা এইটাকে এখন দোষারোপের থেকে আমি জোরের সাথে যে কথাটা বলতে চাই, যেহেতু আমরা একটা গণতন্ত্রের যে যাত্রাপথে যাওয়ার জন্য যথাসময়ে নির্বাচন কোনোভাবে যাতে ব্যাহত না করতে পারে। কারণ মনে রাখবেন, এখন কিন্তু বহু ঘটনা আরো ঘটতে পারে। আমি তো বলছি, আমার কথা হচ্ছে প্রথমে ঠিক রাখেন, আপনি করলেন না, উনি করলো না, উনি করলো না, আমি করলো, আগে এটা ভুলে যান। আপনি বলবেন যে কাউকে আমি ব্যাহত করতে দেবো না, সে যেই হোক। আপনি যখন ওই রকম একটা কথা বলেন, আপনি তো তার পাশ দিয়ে অন্য কেউ তো চলে যেতে পারে। আমি তো বলছি যে প্রথমে তো বললাম যে কতগুলো কাজ তো অনেকে করতেই পারে।
তারা করবে, এটাই তো স্বাভাবিক, আমি এটা অস্বাভাবিক দেখছি না। কিন্তু যারা দায়িত্বে আছে তাদের দায়িত্বটা কি? খালি তো এটাকে কথা বলা না, জি। যেই করুক না কেন তাকে প্রকৃতপক্ষে তাকে কি বলে যে যাতে না করতে পারে সেই ব্যবস্থা করা, আর করার সাথে সাথেই আমাদের এরকম দক্ষ পজিশন এমন রাখা যাতে করে আপনি সাথে সাথে আইনের কাঠগড়ায় এসে অন্যভাবে করতে পারেন, কিন্তু করার যাতে আর কেউ সাথে সুযোগ সাথে যাতে না আসলে আমরা পায়। কতখানি সেই বিষয়গুলো এটা একেবারেই দেখছি না, এখনো পর্যন্ত বড় প্রশ্ন। আমরা দেখছি আরিফুল না। ইসলাম আদিব, হাদির এই ঘটনার পরে আমরা প্রশাসনকে কতখানি আসলে নড়ে চড়ে উঠতে দেখেছি, আমরা প্রশাসনের নানা রকম বক্তব্য শুনছি, কিন্তু কার্যকর ভূমিকা আসলে কতখানি দেখছি সেটা নিয়েও তো এখন অনেক সমালোচনা হচ্ছে। আবার যদি আমি এনসিপির দিকে চাই, আপনিও নিশ্চয়ই পলাতক প্রধানমন্ত্রী তার আসলে এই অডিও বার্তাটি মধ্যে শুনেছেন, এই যে আসলে বারবার করে বলা হচ্ছে এখন আসলে জামায়াত, বিএনপি কিংবা এনসিপির যারা অন্যান্য নেতাকর্মী আছেন, বিশেষ করে জুলাইয়ে যারা সম্মুখ ভাগে ছিলেন, তাদেরকে টার্গেট করা হচ্ছে এবং সেটি খুব ওপেন সিক্রেটের মতনই তারা বলছেন। আপনাদের শীর্ষস্থানীয় দুজন নেতার নামও এখানে এসছে। তারা যে আসলে এই ধরনের চেষ্টা করবেন, এরকম পরিকল্পনা করবেন, বা আমি যদি প্রধান উপদেষ্টার ভাষার মতেই বলি কঠিনতর পরিকল্পনা করবেন, সেটা তো অনেকটা আমাদের জানা ছিল। তাহলে কেন আমরা এর আগেই এই ধরনের পদক্ষেপগুলো নিতে পারলাম না? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে উপস্থিত সিনিয়র রাজনীতিবিদরা, তাদেরকেও ধন্যবাদ। দেখেন, প্রথমত বিষয় হচ্ছে যে হাদির যে বিষয়টি আসছে সেখানে তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আমরা তার জন্য দোয়া করতে পারি, আল্লাহ যেন তাকে ফিরিয়ে দেন। হাদির যদি এই ঘটনাটা সরাসরি যে শ্যুট করা হলো, তার পূর্বে কিন্তু গোপালগঞ্জের যে ঘটনাটি ছিল, আমাদের উপরে যেভাবে হামলা করেছিল, এবং তারও কিছুদিন আগে হাসনাদা ব্লকে গাজীপুরে তার গাড়ি বহরে হামলা করেছিল। তো এর আগে কিন্তু আরও দুইটা এরকম ঘটনা ঘটছে। গোপালগঞ্জে খুবই সিরিয়াস ঘটনা ঘটতে পারতো একসাথে 3-4 জন, কারণ ওই মোমেন্টে ওই সময় শেখ হাসিনার যে বক্তব্য ছিল যে এদেরকে মেরে ফেলা, এবং স্পেসিফিক্যালি নাহিদ, হাসনাত, সার্জিস সহ তারা যে গাড়িগুলোতে সাধারণত অ্যাজ ইউজুয়াল চলাফেরা করেন, ওই গাড়িগুলোতে একেবারে মানে ভাঙচুর করা হয়েছে স্পেসিফিকভাবে। তার মানে এই যে টার্গেট কিলিং, এটা মিশনটা অনেক আগের থেকে এবং ঘোষিত, এবং সেই জায়গাটা সর্বশেষ নির্বাচনের পরে এটাকে আরও বেশি আওয়ামী লীগ হচ্ছে খুব মরিয়া হয়েছে এই কারণে, কারণ আওয়ামী লীগের যে বয়ান যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র রাজনীতি স্বাভাবিক হয় না, এটা তাদের প্রতিষ্ঠিত করার একটা বিষয়। একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের এই যে সন্ত্রাসী যারা কার্যক্রম করছে, এবং এটা শুধু আওয়ামী লীগের এই মোমেন্টে না, আপনি যদি স্বাধীনতা পরবর্তী সময় থেকে আওয়ামী লীগের এই রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস দেখেন, এগুলো অনেক পুরনো। স্বাধীনতার পরপরই তারা জাসদের হাজার হাজার নেতাকর্মীকে মেরেছে। আপনার হচ্ছে তার পূর্বে হচ্ছে এই দিনে সম্ভবত আরও 4-5 দিন আগে 44 জন কৃষককেও মেরেছিল এরকম একটা জায়গায় একসাথে গণহত্যা। তো ফলে আওয়ামী লীগের ইতিহাসটাই হচ্ছে মূলত এই গণহত্যা করা, গুম খুন, এইটার সাথে রিলেটেড। এবং আরও স্পেসিফিক বললে, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রাখছে, এবং শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের প্রায় কয়েক হাজার সন্ত্রাসী কলকাতা থেকে শুরু করে নানা জায়গায় রয়েছে। সেখানে তারা নিয়মিত পরিকল্পনা করে, এবং বাংলাদেশের যে কোনো অ্যাসাসিনেশন ঘটলে, যে কোনো হত্যাকাণ্ড ঘটলে আমরা দেখি যে পালিয়ে ভারত যায়। এবং আমাদের এই সরকারের সময় যে দুটো প্রতিবেদন আসছে, বিশেষ করে গুম কমিশনের, এবং আরেকটি হচ্ছে যে আপনার বিডিআর হত্যাকাণ্ড রিলেটেড যে একটি আপনার প্রতিবেদন আসছে, সেই প্রতিবেদন দুইটা স্পষ্ট আকারে বলছে যে এইটার সাথে ভারতীয় সংস্থার স্পষ্ট তারা প্রমাণ পেয়েছেন। বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের সাথে গুম কমিশনের সাথে বলছে বাংলাদেশের গুমের সাথে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তার সদস্য এবং ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার একটা কানেকশন থাকে। কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই তাকে গুমের পরে যে এই যে শিলং নিয়ে যাওয়া, এবং সেখানে তাকে অনেক বছর হচ্ছে দেশে আসতে না দেওয়ার এই যে প্রক্রিয়া, তো ফলশ্রুতিতে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে যে একটা স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে, মানে পুরো সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকেই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক ধরনের অস্বীকার করা প্রবণতা হয়। আপনি গতকালকে যদি বিজয় দিবস গেছে, আমাদের মহান বিজয় দিবস, সেখানে নরেন্দ্র মোদীর যে পোস্ট, সেখানে তিনি ভারতের বিজয় হিসাবে শুধুমাত্র উল্লেখ করছেন, বাংলাদেশের এই বিষয়টিকে কোনোভাবেই সে অ্যাড্রেস করেননি। সাধারণত অনেক সময় দেখা থাকে যে কোনো দেশের বিজয় দিবসে প্রতিবেশী রাষ্ট্ররা সেটাকে ওয়েলকাম করেন, কিংবা হচ্ছে অন্তত ন্যূনতম একটা সৌজন্য জায়গা থাকে, বরঞ্চ তিনি সেটাকে নিজের বিজয় দিবস হিসাবে উদযাপন ঘোষণা বলেছেন। তো এই যে আপনার একটা প্রতিবেশী রাষ্ট্রের পুরো স্বাধীনতা, সার্বভৌমত্বকে অস্বীকার করা, এবং তাদের মনোনীত বা তাদের
এজেন্ডা অনুযায়ী একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখার জন্য যা যা কিছু করার দরকার ওই রাষ্ট্রের অভ্যন্তরে মানে রাজনীতি অর্থনীতি প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ করা, হত্যাকাণ্ড ঘটানো এবং নির্বাচন বানচাল করা, মানে প্রি প্ল্যান ইলেকশন করা, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু হচ্ছে এইবার যে ইলেকশন হচ্ছে এটার একটা মানে এই ইলেকশনে তারা এটার একটা চূড়ান্ত পর্যায়ের একটা বাধাগ্রস্ত করা কিংবা হচ্ছে যেটাই বলেন রাষ্ট্রকে অস্থিতিশীল করা, রাষ্ট্রের ভিতরে গৃহযুদ্ধ করা, এটা সকল কিছু চেষ্টা তারা করবে। নিশ্চিত তারা যে চেষ্টাগুলো করবে সেটি এখানে বসে আপনি যেমন বুঝতে পারছেন বা সাধারণ জনগণও হয়তো এই মুহূর্তে বুঝতে পারছে, সেটি কি তাহলে সরকারের যারা নিরাপত্তা রক্ষার কাজে জড়িত ছিলেন তারা বুঝতে পারেননি? ব্যাসের রুমিন ফারহানা, এই কঠিনতর পরিকল্পনা হতে যাচ্ছে আওয়ামী লীগের, আবার সামনে নির্বাচনের উপর বাংলাদেশের ভবিষ্যৎ, সবার ভবিষ্যৎ নির্ভর করছে, সে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মাঝে আইনশৃঙ্খলা বাহিনী তাহলে কি করছে? তারা আসলে এই কঠিনতর পরিকল্পনা মোকাবেলার জন্য তাদের পরিকল্পনাটা আছে কি কোনো? আজ থেকে 8-9 মাস আগে একটা টক শোতে, সম্ভবত আপনার এখানে, আমি বলেছিলাম আমি এখন আর নিরাপদ বোধ করি না। এটা নিয়ে বাংলাদেশে অপরাপর যে রাজনৈতিক দলগুলো এখন আছে তাদের নেতাকর্মীরা ভীষণ রকম হাসাহাসি এবং ট্রোল করেছিল। দেখুন, সেই নিরাপত্তা নিয়ে এখন আমরা আলাপ করছি। হাদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, একটুর জন্য হয়তো হাদি বেঁচে গেছে। হাদির মাথায় বরাবর যেভাবে গুলি করা হয়েছে এবং ট্রেন্ড একজন শুটার হাদিকে গুলি করেছে, হাদি হয়তো স্পট ডেড হতে পারত, কিন্তু তারপরেও হাদির অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক। হাদির জন্য যে মানববন্ধন হয়েছে সেখান থেকে ফেরার পথে দুজনকে কোপানো হয়েছে। হাদির অনুপস্থিতি, মানে হাদির পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ওনার বাড়িতে চুরি হয়েছে। এক হাদিকে ঘিরে কয়টা ঘটনা হয়েছে একটু তাকিয়ে দেখেন। হ্যাঁ, সো আমরা যারা দীর্ঘ সময় রাজনীতি করি, রাজনীতির সঙ্গে থাকি, আমরা অনেক আগে থেকে বলতে পারি এই কারণে না যে আমরা গণক, বলতে পারি কারণ এই বিষয়টার কাজ করতে 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 একটা অভ্যস্ততা তৈরি হয়। একজন দীর্ঘ সময়ের অভিজ্ঞ আইনজীবী বা একজন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার রুগীকে দেখলে বুঝতে পারে রুগীর কন্ডিশনটা কি। ঠিক আছে? তো ওই সময়ে সরকার যেমন বিষয়টি খুব লাইটলি নিয়েছিল, দেশের অপরাপর ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হাসাহাসি করেছিল। তো তার ফল এখন ফলছে। এবং কেবল তো হাদি নয়, বলা হচ্ছে 50 জনের একটা তালিকা, কেউ কেউ বলছেন, কোনো কোনো পলিটিক্যাল দলের বড় বড় নেতারাও এখন বলছেন যে 50 জন প্রার্থীকে এরকম গুলির মুখোমুখি হতে হবে। তার মধ্যে তো দুজনের কথা আমরা সেই ফোন কলে অডিও যেটি ফার্স্ট, ওই দুজনকে বাদ দেন, অলরেডি দুজন গুলি খেয়েছে, একজন হাদি আর একজন চট্টগ্রামে বিএনপির প্রার্থী। এবং খুব সুস্পষ্টভাবে বিএনপির এখন যারা নেতাকর্মী আছেন, জামায়াতে যারা নেতাকর্মী আছেন, তাদেরকে টার্গেট করার কথা কিন্তু বলাও হচ্ছে। সার্টেনলি। এবং এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এখন বলছেন প্রার্থী হলে তাকে লাইসেন্স দেয়া হবে অস্ত্রের। মানে আমরা এখন আমাদের প্রাইভেট বাহিনী নিয়ে ঘুরব, দেশের সরকার মানে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী বলতে যেটা বোঝায় সেটা ফেল করেছে। বিকজ ওনার এই কথার অর্থ এটাই দাঁড়ায়, আমি আমার প্রাইভেট নিরাপত্তা বাহিনী নিয়ে ঘুরবো, আদিব ইলেকশন করবে, সে তার প্রাইভেট নিরাপত্তা নিয়ে ঘুরবে, আরও যা যা ইলেকশন করবে তারা তাদের প্রাইভেট নিরাপত্তা নিয়ে ঘুরবে। আদারওয়াইজ তো এই দেশে নিরাপত্তা কে কাটটা দেবে? আপনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন তখন উনি পেঁয়াজের দাম নিয়ে জবাব দেয়। দেখুন, সরকারের সদিচ্ছার ঘাটতিটা কোথায় আমি আপনাকে দেখাই। ডেভিল হান্ট অপারেশন 1, অপারেশন 2, ফেজ 1, ফেজ 2 এক পাশে সরিয়ে রাখি। এই যে আমরা রাজনৈতিক দলের কর্মীরা মানে রিলেন্টলেসলি বলে যাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা পারছেন না, হয় তিনি ইনকম্পিটেন্ট, নয় তিনি আগ্রহী নন, অথবা তিনি চাইলেও পারছেন না। হোয়াট এভার বি দ্য কেস, বিষয় হচ্ছে ওনাকে দিয়ে কাজটা হচ্ছে না। কিন্তু আপনি দেখেন আমাদের প্রধান উপদেষ্টা তিনি তার মন্ত্রণালয়টা পর্যন্ত বদলাতে আগ্রহী নন। তো আর কয়জন হাদি মতন মানুষের, আমি শেষ করি, আর কয়জন হাদির পরিণতি বরণ করলে আমরা দেখব যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বদলে বেটার কাউকে। এখানে আমার প্রশ্নটা রুমিন ফারহানা, আপনি যেটি বলছেন যে উনি কেন আসলে করছেন না বা পরিস্থিতি কেন আসলে পরিবর্তন হচ্ছে না, আপনি একটা কথা বলেন যে চাইলেও পারছেন না, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক সমালোচনা শুরু হয়েছে। আসলে কি তিনি চাইলেও পারছেন না? মানে এই পুরো ব্যবস্থা বা পুরো পরিস্থিতিটা কি অন্য কেউ আসলে নিয়ন্ত্রণ করছে? আপনি যদি পরীক্ষার আগের রাতে সব বই নিয়ে বসেন, আপনাকে দিয়ে পাস হবে না। ঠিক আছে? এটা হচ্ছে একদম বেসিক। গত 15 মাস ধরে যখন একটার পর একটা ললেসনেসের ঘটনা ঘটেছে, মব হয়েছে,
ভাঙচুর হয়েছে, মানুষের বাড়িতে ঢুকে চাঁদা দাবি করা হয়েছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, বিভিন্ন বাড়িতে মব ঢুকে আক্রমণ করেছে, পথে ঘাটে মানুষের উপর আক্রমণ হয়েছে, তখন সরকার এটাকে প্রেসার গ্রুপ বলেছে, সরকার এটাকে লাইটলি নিয়েছে, সরকারের এক ধরনের ট্যাসিট অনুমোদন ছিল এবং মাঠে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারাও মনে করেছেন সরকার তো এগুলো নিয়ে খুব একটা বদার্ড না, সরকার তো এগুলো নিয়ে খুব একটা চিন্তিত না, সো আমি কেন আমার জীবন ঝুঁকি রেখে এই বেতনের চাকরি বজায় রাখার জন্যে আমি কেন হাঙ্গামার মধ্যে ঢুকবো। সে কারণে আপনি অনেক সময় দেখবেন পুলিশ হয়তো আশেপাশেই আছে কিন্তু তারা ঘটনাস্থলে পরে যাচ্ছে, কিংবা আপনি লক্ষ্য করবেন যে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছেই না। এই যে ধরুন অবৈধ অস্ত্রের কথা, থানা লুট হয়েছে 5ই অগস্টের ওই সময়টাতে, এখনো পর্যন্ত সেই অস্ত্র সেই জায়গাগুলো নিয়ে তো আসলে নানাভাবে প্রশ্ন উঠছে। আরিফুল ইসলাম আদিব, চোরাগুপ্তা খুন আসলে যেভাবে দেখতে পাচ্ছি আমরা, এর চাইতেও কঠিনতর পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ সামনে আসছে। যখন আসলে খোদ রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি এ ধরনের কথা বলেন, একজন মানুষকে আমাদের হারাতে হচ্ছে, এর চাইতেও কঠিনতর পরিকল্পনাটা আসলে কি হতে পারে সেটা একটু আমার জানার ইচ্ছা আছে। আরিফুল ইসলাম আবিদ, এই যে চোরাগুপ্তা খুন আসলে ফ্যাসিস্ট টেররিস্টদের এক ধরনের উদ্যোগ, সেই রূপের কথা জানিয়েছেন আজকে আমাদেরকে প্রধান উপদেষ্টা, এবং তারা এর চাইতেও কঠিনতর পরিকল্পনা নিয়ে সামনে আসছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে যখন আসলে এই কথাটা বলা হচ্ছে, খুন অর্থাৎ একজন মানুষকে হারাতে হচ্ছে আমাদের, এর চাইতেও কঠিনতর পরিকল্পনাটা আসলে কি হতে পারে? এর চেয়ে পরিকল্পনা, এটা তো আমাদের সামনে উদাহরণ আছে। আপনি দেখবেন ৭৫ পরবর্তীতে যখন আওয়ামী লীগ মানে শেখ মুজিব সাহেব পরিবারে মারা গেছে, তারপরে আওয়ামী লীগরে ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের রাজনীতি প্রাসঙ্গিক করার জন্য আপনি যদি পরবর্তী ধারাবাহিকতা দেখেন, সেটার অনেকগুলো বোঝা যায়। সেটা হচ্ছে যে জিয়াউর রহমানের সময় তো শেখ হাসিনা দেশে আসলেন, দেশে আসার পরে জিয়াউর রহমানকেও মানে মৃত্যুবরণ করতে হয়েছে কিংবা তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এরপরে 9 বছর আবার স্বৈরশাসন ছিল, এবং ইন্টারেস্টিংলি বিষয় হচ্ছে সেই 9 বছরের সময় এরশাদের একমাত্র নির্বাচনের সঙ্গী ছিল আওয়ামী লীগ। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার মতন পরিস্থিতি না হয়েছে, কিংবা বলা চলে হচ্ছে এখানকার নানা ধরনের মানে গবেষণার মাধ্যমে ইন্ডিয়া দেখছে যে আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসতে পারে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে স্বাভাবিকভাবে কোনো গণতন্ত্র হতে দেয় নাই। এরশাদের স্বৈরাচার ছিল, এবং এর পাশাপাশি তো আন্দোলন চলছে। একমাত্র বিএনপি হচ্ছে তখন ওই মোমেন্টে টানা 9 বছর আন্দোলন করছে, বলছে যে এরশাদের আন্ডারে কোনো নির্বাচন হতে পারে না। তার মানে কী করেছে, যে আওয়ামী লীগের ফিরে আসার জন্য পুরো 9 বছর একটা স্বৈরশাসন ছিল। এমনকি বলা হয় যে এরশাদ হচ্ছে যখন শেখ মুজিব মারা গিয়েছেন তখন ইন্ডিয়ায় কোনো একটা তার ট্রেনিংয়ে ছিলেন, এনডিসিতে ছিলেন, সেখান থেকে এসে আর্মির 3rd কি 4th বা 2nd ইন কমান্ডে আসলেন, জাস্ট ক্ষমতার খুব কাছাকাছি চুপচাপ ছিলেন, কোনো ধরনের রোল প্লে করলেন না। একটা মোমেন্টামে গিয়ে সে হচ্ছে ক্ষমতা টেক ওভার করলেন, এবং 9 বছর ধরে আওয়ামী লীগের স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি তার স্বাভাবিক প্রক্রিয়া করে এরপরে হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া উঠছে। এখন যে আওয়ামী লীগ পরিস্থিতি আছে, আমাদের অনেকেই বলে যে আওয়ামী লীগ নানাভাবে ফিরে আসবে, তাই বাংলাদেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। এটা অনেক উদাহরণ দিবে যে জামাত নিষিদ্ধ করছে, জামাত অনেক শক্তিশালী হয়েছে, জামাতের সাথে আওয়ামী লীগের রাজনীতির আকাশ পাতাল ডিফারেন্স, এটার সাথে এটার কোনো মূল জিনিসটা করবে যেটা যে বাংলাদেশে একটা পুরো অস্থিতিশীল করবে, এখানে একটা গৃহযুদ্ধের মতন পরিস্থিতি করবে। আপনি দেখেন হাদি গুলিবিদ্ধ হওয়ার পরবর্তী 1 ঘন্টার ভিতরে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থা নিয়ে নিয়েছে। মির্জা আব্বাস ভাইকে জড়িয়ে হচ্ছে বক্তব্য চলে আসে, এবং মির্জা আব্বাস ভাইয়ের ছেলেপেলে যদি ওই মোমেন্টে কোনো একটা পরিস্থিতি তৈরি করতো, তাহলে জিনিসটা হয়তো কি যে ইয়াং জেনারেশনের সাথে একটা পুরো মুখোমুখি অবস্থান তৈরি হয়ে যেত, এবং এইটার পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকতো এটা কিন্তু বলা যায় না।